আরেকটিবার পর্ব সংখ্যা ৩৪ শেষ অংশ। লেখনীতে ইশরাত ইতি। উর্বিকে পুলিশের সহায়তায় সিটি মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয়। তার জ্ঞান এখনও ফেরেনি। রওনাফ উর্বির বিছানার পাশে একটা চেয়ারে বসে আছে। সে ২ হাত মুঠি করে তার কপালে ঠেকিয়ে রেখেছে। উর্বিকে দেখছে লামিয়া। উর্বির চেক আপ শেষ করে বলে, স্ট্রেস বেশি হয়ে গিয়েছিল, সামলাতে পারিনি। জ্ঞান ফিরবে দ্রুতই, মা আর বাচ্চা দুজনেই সেফ। তবে এইরকম সমস্যা হবে রওনাফ? ওর হেলথ কন্ডিশন তো জানোই, মিসক্যারেজের সম্ভাবনা আছে। রওনাফ মাথা তুলে লামিয়ার মুখের দিকে তাকায়, তারপর চোখ ঘুরিয়ে উর্বির মুখের দিকে তাকায়। লামিয়া বলে, ওর জ্ঞান ফিরলে আমি তোমাদের বাড়িতে ওকে নিয়ে যাব, চাচিমাকেও দেখব। সেদিনের পর আর যাওয়া হয়নি তোমাদের বাড়িতে। উর্বিকে ধরে দাঁড়িয়ে আছে লামিয়া। উর্বির গায়ে জোর নেই। লামিয়া তাকে ধরে সদর দরজা দিয়ে বাড়িতে ঢোকাচ্ছে। রওনাফ পাশেই। লামিয়া উর্বিকে একা সামলাতে পারছিল না। রওনাফ গিয়ে উর্বিকে ধরে। উর্বি রওনাফের দিকে তাকায়। রওনাফ তার দিকে তাকায় না, সে সোজা হাঁটছে। অন্দরমহলে পা রাখতেই নাবিলের গলা শোনা যায়, ওখানেই দাঁড়িয়ে যাও, আর ঢুকতে হবে না। রওনাফ তার ছেলের দিকে তাকায়। নাবিল অগ্নিমূর্তি ধারণ করেছে। উর্বির কোনো ভাবান্তর নেই, সে একদৃষ্টিতে নাবিলের দিকে তাকিয়ে আছে। নাবিল এগিয়ে আসে, রওনাফের দিকে তাকিয়ে বলে, আমি জাস্ট অবাক হচ্ছি পাপা, তোমার মেয়েটা প্রায় মৃত অবস্থায় পড়ে আছে হসপিটালে, আর তার এই অবস্থার জন্য যেই মহিলা দায়ী তুমি তাকে হাত ধরে বাড়িতে ঢুকাচ্ছ, সেই মনেও পাপা? উর্বির দোচোখ ঝাপসা হয়ে ওঠে। তার শরীরটা খুব খারাপ লাগছে। সোফাতে বসে আছে বাড়ির সবাই। উর্বির ভাই ভাবি এসেছে। তারা দেখছে তাদের বোনকে। তাদের মন ছোট হয়ে আসে। তাদের বোনের জীবনটা আবারও উলটপালট হয়ে যাবে না তো? নাবিল এসে উর্বির থেকে রওনাফের হাত ছাড়িয়ে নেয়, বলতে থাকে, আমি বলতাম আমার পাপা ওয়ার্ল্ডের বেস্ট পাপা, কিন্তু না, তুমি কখনো ভালো পাপা ছিলেই না। রওনাফ ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। নাবিল বলতে থাকে, তুমি এক্ষুনি ওনাকে বাড়ি থেকে বের করে দাও পাপা, এক্ষুনি, নয়তো আমি এই বাড়ি থেকে চলে যাব। লিভিং রুমের সবাই হতভম্ব হয়ে নাবিলের কথা শুনে। রওনাফ ঠান্ডা গলায় বলে, নাবিল স্টপ ইট, এখন এসব কথা বলো না। আমার মন মেজাজ ভালো নেই, আমি খুবই ক্লান্ত। নাবিল উর্বিকে বলে, শান্তি হয়েছে আপনার? হয়েছে না আমার ফুলের মতো বোনটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে? আমি আপনাকে শুরুতে খারাপ ভাবতাম, পরে ধীরে ধীরে ভাবলাম আপনি হয়তো ভালো, আমি হয়তো ভুল, কিন্তু না, আপনি একটা জঘন্য মহিলা। আচ্ছা, আপনার লজ্জা হচ্ছে না? কেন চলে যাচ্ছেন না আমাদের লাইফ থেকে? আপনার বাড়ির লোক এসেছে, তাদের সাথে আপনি চলে যান, আমি আপনাকে সহ্য করতে পারছি না। উর্বি দুলছে, মনে হচ্ছে সে আবারও পড়ে যাবে। রওনাফ গিয়ে উর্বিকে ধরে। নাবিল চেঁচিয়ে ওঠে, ছাড়ো তুমি ওনাকে, ছাড়ো পাপা, নাটক করছে উনি। নাবিল উর্বির দিকে তাকিয়ে বলতে থাকে, এই জন্যই এত ভালো মানুষই নিজের প্রেমিকের সাথে মিলে আমার বোনটাকে শেষ করতে চাইছিলেন। আচ্ছা, এরপর কি? আমি নাকি সাইমি নাকি পাপা, কাকে খাবেন আপনি? নাবিল চুপ করো তুমি, তোমার আন্টি অসুস্থ, বলে ওঠে রওনাফ। সাইমি মাথা নিচু করে সোফায় বসেছিল রুমাকে জড়িয়ে ধরে। সে একবারের জন্য মুখ তুলে তাকায়নি উর্বির দিকে। নাবিল রওনাফকে বলতে থাকে, কি হয়েছে ওনার? এই মহিলা ভয়ঙ্কর পাপা, তুমি জানো না উনি নাটক করছে? পাশ থেকে আজমেরি বলে, কি হয়েছে ভাই উর্বির? রওনাফ একটা দীর্ঘশ্বাস ফেলে মৃদু স্বরে বলে ওঠে, উর্বি প্রেগনেন্ট। বাড়ির সবাই তাকিয়ে থাকে। অন্য সময় হলে এই খবরটাতে তারা উন্মাদের মতো আনন্দ করত, চেঁচিয়ে উল্লাস করত, কিন্তু এই সুখবরটা তাদের কাউকে আনন্দিত করতে পারছে না। এই মুহূর্তে কেউ অনুভব করতে পারছে না আনন্দ। নাবিল উর্বি আর রওনাফকে দেখছে, তাচ্ছিলের একটা হাসি দেয়, অস্ফুট স্বরে বলে, গ্রেট। লামিয়া বলে ওঠে, ওর একটু বিশ্রামের দরকার, ওকে কেউ ঘরে নিয়ে শুয়ে দাও প্লিজ, এখন সিন ক্রিয়েট করার সময় না। আমিরন এসে উর্বিকে ধরে। ছুটে আসে তহুরা, ছুটে আসে অন্তরা। তারা ধরে উর্বিকে উপরে নিয়ে যায়। বাড়ির সবাই চুপ, কারো মুখে কোনো কথা নেই। নাবিল ঘর থেকে বেরিয়ে যায়। রুমা তাকে আটকাতে যায়। নাবিল কোনো কথা বলে না। রওনাফ রুমার দিকে তাকিয়ে বলে, আমি শর্মির কাছে যাচ্ছি, এদিকটা দেখিস। আজ 19 রোজা। সে খবর এই বাড়ির কারোর কাছে নেই। শর্মির জ্ঞান ফিরেছে, কিন্তু অবস্থা খুব একটা ভালো নয়। ফ্যাল করে তাকিয়ে থাকে শুধু সবার মুখের দিকে। রওনাফ 2 দিন হলো চেম্বারে বসা শুরু করেছে।
দিনের বেশিরভাগ সময় শর্মির সাথে কাটায় সে। রাতে বাড়ি ফেরে। উর্বি তখন ঘুমিয়ে যায়। উর্বির শরীরটা দিনকে দিন বেশ দুর্বল হয়ে পড়ছে। অবশ্য রওনক কখনো তার দায়িত্ব পালনে কোনো কার্পণ্য করে না, কোনো অভিযোগের জায়গায় রাখে না সে। আজ মেরি, রুমা যে যার শ্বশুরবাড়িতে ফিরে গিয়েছে। শফিউল চট্টগ্রাম, সামিউল রাজশাহী, মোহনা আর অন্তরা রওশন মঞ্জিলে থেকে গিয়েছে। মোহনা শাশুড়ির সেবা যত্নে ব্যস্ত, অন্তরা উর্বির দেখাশোনা করে। এই সময় উর্বিকে এইভাবে একা ফেলে যেতে তার মন সায় দেয়নি। সে যখন অসুস্থ ছিল, উর্বি সারাদিন তার যত্ন নিত বড় বোনের মতো। এখন এই দায়িত্ব তার। সে এতটাও অকৃতজ্ঞ নয়। নাবিল ইদানিং ঘর থেকে বের হয় না। প্রয়োজন ব্যতীত সে সবসময় নিজেকে ঘরে বন্দি রাখে। আসলে সে উর্বির মুখটা দেখতে চায় না। উর্বি তা বোঝে, সে তাই নিজেই নিজে আসে না খুব একটা। উর্বির দিন কাটে চার দেয়ালের মধ্যে নিজেকে বন্দি করে। সে এই ঘর থেকে বেরোয় না, শুধু দেয়ালে টাঙানো ছবিটার দিকে তাকিয়ে থাকে। খুব ইচ্ছে করছে তার মেয়েটাকে ছুঁয়ে দেখতে, কিন্তু শরীর তাকে সাপোর্ট করছে না। তার হাঁটাচলা করা একেবারেই বারণ। পঙ্গুর মতো বসে থাকে সারাদিন বিছানায়। গতকাল শর্মির ক্লাস টিচার এসে শর্মির মিড টার্মের রেজাল্ট কার্ড দিয়ে গিয়েছে। সবাইকে অবাক করে দিয়ে এবার শর্মি 4th হয়েছিল। রেজাল্ট কার্ডটা আগলে ধরে রওনক বুকের সাথে মিশিয়ে রেখেছিল। তারপর ছুটে গিয়েছিল হসপিটালে শর্মিকে দেখাতে। উর্বি সেই দৃশ্য দেখে কেঁদেছিল সারাটা দিন। তারও যে মেয়েটাকে দেখতে খুব ইচ্ছে করে। কবে ফিরবে তার মেয়ে তার কোলে? কবে আবার তাকে আন্টি বলে ডাকবে মেয়েটা? কাঁদলে উর্বির শরীর খারাপ হয়, তাই কাঁদতেও পারে না ইচ্ছে করলে। গুমড়ে মরে। অন্তরা কিছু ফল নিয়ে ঘরে ঢোকে। ভাবি আসবো? এসো। উর্বি অস্ফুট স্বরে জবাব দেয়, মা পাঠিয়েছে, আপনাকে খেয়ে নিতে বলল। উর্বির বুকটা হু হু করে ওঠে। তার শাশুড়ি মা আগের মতো তার কাছে আসে না। সে গর্ভবতী, সেই জন্য যতটুকু দায়িত্ব রয়েছে তার শাশুড়ি হিসেবে সে সেটুকু করে দূর থেকে। অবশ্য এসব তো হবারই ছিল। কেন উর্বি কষ্ট পাচ্ছে? অন্তরা বলে, কিছু লাগলে আমায় ডাকবেন ভাবি। শর্মির ঘরে শর্মির ময়না পাখিটা শর্মি শর্মি বলে ডাকতে থাকে। উর্বি কান চেপে ধরে। অন্তরা বলে, কি হয়েছে ভাবি? উর্বি কাঁদছে। মেয়েটা কত চাইতো পাখিটা তার নাম ধরে ডাকুক। সে অন্তরাকে বলে, তুমি ওটাকে প্লিজ ঘর থেকে সরিয়ে নাও, আমার খুব কষ্ট হচ্ছে ওর ডাক শুনে। এমন সময় রওনক ঘরে ঢোকে। অন্তরা ভাসুরকে দেখে চলে যায়। উর্বি রওনকের দিকে তাকায়। রওনক সারাদিন অন্যমনস্ক হয়ে থাকে, যেন উর্বিকে সে দেখতে পায় না। উর্বি যেন তার সামনে নেই, অথচ ঠিকই টাইম টু টাইম উর্বির যত্ন নেয়, সব কিছু করে দেয় উর্বির। কিন্তু উর্বি বুঝতে পারে রওনক এগুলো করে তার দায়িত্ব থেকে। তার প্রতি রওনকের আগের মতো অনুভূতিটুকু আর অবশিষ্ট নেই। রওনক ওয়াশরুম থেকে বের হয়ে বলে, খাচ্ছ না কেন? খাও ফলগুলো। সকালে ভিটামিন ক্যাপসুল নিয়েছিলে? উর্বি মাথা নাড়ায়। রওনক নিস্তেজ কণ্ঠে বলে, নিও মনে করে, আমি তো সবসময় বাড়ি থাকতে পারি না। উর্বি চোখ মুখ শুকনো করে দেখে। রওনক উর্বির পাশে গিয়ে বসে। উর্বিকে বলে, খাওয়া দাওয়া করো ঠিক মতো, তুমি অত্যন্ত দুর্বল। উর্বি রওনকের দিকে তাকিয়ে বলে, জানেন মা না আগের মতো আমাকে আর ডাকে না, আমার ঘরে আসে না। রওনক বলে, মা বুড়ো হয়েছেন, মন মেজাজও ভালো নেই, তাই হয়তো। উর্বির চোখ দিয়ে পানি পড়ছে। রওনক বলে, কাঁদছো কেন? এই শরীরে এত চিন্তা মাথায় নেওয়ার প্রয়োজন তো আমি দেখছি না। উর্বি রওনকের মুখের দিকে তাকায়। মানুষটা তার সাথে কেমন ছাড়া ছাড়া কথা বলছে। রওনক ফলের প্লেটটি এগিয়ে নিয়ে এক টুকরো উঠিয়ে উর্বির সামনে ধরে। এই নাও, খাও এটা। উর্বি রওনকের হাত সরিয়ে দেয়। রওনক বলে, সমস্যা হচ্ছে কোথাও? উর্বি তার উত্তর দেয় না। শর্মির ঘরে তুল তুল শর্মি শর্মি বলে চেঁচাতে থাকে। রওনক উঠে চলে যায় সেদিকে। আজকে এটাকে সে বাইরে ছেড়ে দেবে। উর্বি দেওয়ালে শর্মি, রওনক আর তার সেই সেলফিটার দিকে তাকিয়ে আছে। উর্বির চোখ বেয়ে টুপ টুপ করে পানি পড়ে। হঠাৎ তার পেটে ব্যথা অনুভব হয়। সে পেটে হাত দেয়। রওনক তুলতুলকে ছেড়ে দেয় না। সে খাঁচাটা নিয়ে নিজ বারান্দায় রেখে আসে। তুলতুল এক নাগারে শর্মি শর্মি বলে চেঁচিয়ে যাচ্ছে। রওনক ঘরে ঢুকে দেখে উর্বি মুখে কাপড় গুজে কাঁদছে। একটু পরপর শরীর কেঁপে উঠছে। রওনক দ্রুত উর্বিকে গিয়ে ধরে। কি হয়েছে? এমন করছো কেন? শরীর খারাপ করবে তো। উর্বি থামে না, চোখ বন্ধ করে কাঁদছে। রওনক আবার বলে,
কি হয়েছে বলবে তো, না বললে বুঝবো কিভাবে আমি? উর্বি কান্না থামিয়ে নিঃশ্বাস নেয়, তারপর বলে, কেন অনুভূতি চেপে ধরে আমায় গুমড়ে মারছেন আপনি? অভিযোগ তোলার হলে তুলছেন না কেন? আমার দোষের শাস্তি আমি মাথা পেতে নেব। আপনিও ভাবতে শুরু করেছেন যে আমি আপনার জীবনে না আসলে আপনার মেয়েটাকে কষ্ট পেতে হতো না, তাই না? সেটা বলে নিজেকে হালকা করুন শর্মির পাপা। একবার বলুন আপনার ভুল হয়েছে আমাকে জীবনে জড়ানো। আমি কিছু মনে করব না, বরং শান্তি পাব। রওনক এবার নিজের মেজাজ ঠিক রাখতে পারে না, ধমকে ওঠে, আচ্ছা দুদণ্ড শান্তি কি আমি ডিজার্ভ করি না? আমারও দম বন্ধ লাগে, তুমি বোঝো? আমি কীরকম মুডে থাকবো, কীরকম রিয়্যাক্ট করব, তা তোমরা ডিসাইড করে দেবে। এখন কি চাও, বাড়ি আসাই বন্ধ করে দেই? অন্য কোথাও গিয়ে নিজের বাচ্চাদের জন্য দুশ্চিন্তা করি? হসপিটালে মেয়েটা আধমরা হয়ে পড়ে আছে, তোমার পেটে যে আছে তার জীবন ঝুঁকিতে আছে। এইসব নিয়ে দুশ্চিন্তা করতে করতে আমি শেষ হয়ে যাচ্ছি, কিন্তু তোমার নাটক থামছে না, চালিয়ে যাচ্ছ তো চালিয়ে যাচ্ছ। উর্বি অবাক চোখে রওনকের দিকে তাকিয়ে থাকে। রওনক একটা গভীর নিঃশ্বাস ফেলে উর্বির দুটো হাত ধরে তারপর নরম গলায় বলে, উর্বি এখন বন্ধ করে সব। উর্বি, তোমাকে আমার জীবনের সাথে জড়িয়ে নেওয়া আমার ভুল ছিল না, আমি কোনো ভুল করিনি। তবে ভুল একটা ছিল, তোমার ভুল ছিল উর্বি। আমাকে সত্যিটা না জানানো ভুল ছিল তোমার। সব সত্যি জানলে আমি কি আমার স্ত্রী সন্তানদের নিরাপত্তা দিতে পারতাম না উর্বি? তোমার কি মনে হয়? উর্বি তাকিয়ে আছে। রওনক বলতে থাকে, যেই উর্বি কথার জালে পেঁচিয়ে রূপাকে মিথ্যা প্রমাণ করলো, সেই উর্বি এত বড় একটা বোকামি করলো। কি ভেবেছিলে উচ্ছ্বাসের নাম বেরিয়ে আসলে কিংবা ওকে নিয়ে ঝামেলা বাঁধলে তোমার অতীত দুনিয়ার মানুষের সামনে খোলসা হয়ে যাবে, লাঞ্ছিত হবে তুমি আবারও, এটা ভেবেছিলে? এখন কি হলো উর্বি? এখন এসবের কি কিছু বাকি আছে? উল্টো শর্মির এই অবস্থার জন্য তোমাকে দুষছে সবাই। যদি একটাবার বলতে উর্বি, আমি একটা স্টেপ নিতে পারতাম। আর দুনিয়ার লোকের কথা বলো, আমি কি নিতে পারতাম না তোমার হয়ে তাদের ফেস করতে? আমাকে ভরসা করে এত কিছু বলতে পারলে আর একটু ভরসা করতে পারলে না রওনক করিম খানকে? কি সম্মান দিয়েছ আমাদের এই সম্পর্ককে? তুমি কি দিয়েছ উর্বি? তুমি শুধু নিজের মতো করে এই সম্পর্কটাকে দিয়েছ, পুরোটা ঢেলে দাওনি নিজের। না কখনো ভরসা করেছ আমাকে, আর না করেছ সম্মান। শুধু নিজের ভালো থাকতে এই সম্পর্ককে ব্যবহার করেছ তুমি। আমাদের ভালো রাখতে নয়, নিজের যন্ত্রণা ভুলতে আমাকে ব্যবহার করেছ। আমাকে দিয়েছ নিজের ইচ্ছে অনুযায়ী। এটা আমার কথা নয় উর্বি, এটা তোমার আচরণে তুমি আমাকে বুঝিয়ে দিচ্ছ। আমি ব্যর্থ উর্বি, আমি ব্যর্থ। তোমার স্বামী হতে পারলেও তোমার ভরসার জায়গাটা হতে পারিনি, আর সেই জন্যই আজ আমার মেয়েটা। রওনক থেমে যায়। উর্বি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রওনকের দিকে, অস্ফুট স্বরে বলে ওঠে, আপনি? রওনক উর্বিকে কিছু বলতে না দিয়ে বলে ওঠে, দয়া করো, দয়া করে নিজেও সুস্থ থাকো, আমাকেও সুস্থ থাকতে দাও। আমি ক্লান্ত উর্বি। উর্বি আর কিছু বলে না। রওনক উঠে দাঁড়ায়, উঠে খুব দ্রুত শার্ট পাল্টে ঘর থেকে বেরিয়ে যায়। উর্বি দরজার দিকে তাকিয়ে থাকে। রওনককে হন্তদন্ত হয়ে নিচে নামতে দেখে অন্তরা আর মোহনা মুখ চাওয়াচাই করতে থাকে। গাড়িতে চাবি দিয়ে রওনক বসে আছে। নিজের প্রতি প্রচণ্ড রাগ হয় তার। দুই হাতে চুলগুলো পেছনে ঠেলে সজোরে গাড়ির দরজায় একটা ঘুষি মেরে দেয়। হাতের আঙুল ফেটে রক্ত বের হওয়ার উপক্রম। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে। মুখের সামনে উর্বির মায়াবী মুখশ্রীটা ভেসে ওঠে, আর ওই কথাগুলো কানে আসছে প্রতিবার ধ্বনিত হয়ে। যেদিন আপনার চোখে আমার জন্য বিতৃষ্ণা দেখব শর্মির পাপা, সেদিন আমি বেঁচে থাকার ইচ্ছেটা হারিয়ে ফেলব। রওনক ঘাড় ঘুরিয়ে রওশন মঞ্জিলের দিকে তাকায়। তার দৃষ্টি দোতলার উত্তর পাশে জানালাটায় নিবদ্ধ। চোখ সরিয়ে কিছুক্ষণ এদিকে ওদিকে তাকায়। তার এত অস্থির লাগছে কেন সে বুঝতে পারছে না। বুকে অসহনীয় যন্ত্রণা হচ্ছে। কিছু একটা হারিয়ে ফেলার ভয় তার গলা টিপে ধরেছে। আচমকা গাড়ির দরজা ঠেলে নেমে পড়ে রওনক। তারপর দৌড়াতে থাকে রওশন মঞ্জিলের দিকে। রওশনারা লিভিং রুমে বসেছিল। রওনককে হন্তদন্ত হয়ে উপরে যেতে দেখে মোহনা দাঁড়িয়ে পড়ে। কি হয়েছে ভাইয়া, ছুটছেন কেন? রওনক কিছুই বলে না, সে ছুটতে থাকে। অন্তরা আর মোহনা তাদের ভাসুরকে এইভাবে ছুটতে দেখে নিজেরাও তার পিছু পিছু যায়। রওনক গিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে পড়ে। সে যেই ভয়টা পেয়েছিল সেটাই হয়েছে। তার শরীর কাঁপছে। সে উর্বিকে না ডেকে সরাসরি দরজায় ধাক্কা দিতে থাকে। এরপর সে জোরে জোরে লাথি বসায় দরজাতে। দরজার ছিটকিনি ভেঙে দরজা খুলে যায়।
রওনক ভেতরে ঢোকে, তার পিছু পিছু ঢোকে অন্তরা আর মোহনা। উর্বি বিছানায় পড়ে আছে, দু চোখ বন্ধ, তার বাম হাত থেকে গলগলিয়ে রক্ত ঝরছে। সাদা রঙের বিছানার চাদরে লাল রঙের রক্ত মিশে একটা লাল নকশা তৈরি হয়েছে যেন। উর্বির অন্য এক হাতে একটা সার্জিক্যাল ব্লেড মুঠি করে ধরে আছে। মায়া মায়া মুখটার দিকে তাকিয়ে রওনকের বুকটা মোচড় দিয়ে ওঠে। উর্বির চোখের পানি দুই গালে লেপ্টে আছে, হয়তো তখনও কেঁদেছে। কান্না ছাড়া আর কিছুই নেই এই মেয়েটার জীবনে। রওনক ধপ করে বসে পড়ে। মোহনা এক বিকট চিৎকার দিয়ে কান্নায় ভেঙে পড়ে। ভাবি! অন্তরা বোকার মতো তাকিয়ে আছে। মানুষ এত অদ্ভুত কেন? রওনক ছুটে যায় উর্বির কাছে। উর্বির মাথাটা বুকের সাথে মিশিয়ে নিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে চেঁচাতে থাকে। উর্বি, ওটা বিতৃষ্ণা ছিল না। উর্বি প্লিজ চোখ খুলে দেখো, তাকা উর্বি, বোকামে, দয়া করো আমাকে, দয়া করো, দয়া করো প্লিজ, দয়া করো।